আসসালামু আলাইকুম। আজকে স্টাডি করব রিসেন্ট পলিটিক্যাল থটের অধ্যায় 1-এর আদর্শবাদ, কান্ট এবং হেগেলের গ বিভাগ থেকে রচনামূলক প্রশ্নোত্তর, যেখানে গ বিভাগ থেকে 3টি কোশ্চেন দেওয়া আছে। রাষ্ট্র দর্শনে হেগেলের অবদান, সমালোচনা সহ হেগেল সম্পর্কিত ধারণা আলোচনা এবং হেগেলের ভাববাদী দর্শনটি আলোচনায় 3টি কোশ্চেন সাজেশনে দেওয়া আছে। আমরা 3টি কোশ্চেন দেখব। চলুন শুরু করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। মাস্টার্স ফাইনাল যারা দিবেন রাষ্ট্রবিজ্ঞান থেকে, তাদের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলেরই উপকার হবে। সাথেই থাকুন। রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব সম্পর্কে হেগেলের ধারণা ব্যাখ্যা। ভূমিকা: যে সকল দার্শনিক রাষ্ট্র সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন উইলহেম হেগেল। তিনি অ্যারিস্টটলের রাষ্ট্র দর্শন দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি মূলত ভাববাদী দার্শনিক হিসেবে অমর হয়ে আছেন, যা তার রাষ্ট্রতত্ত্বের ব্যাখ্যা সুস্পষ্ট ফুটে উঠেছে। রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব: যে সকল দার্শনিকগণ ভাববাদের আলোকে রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন তাকে রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব বলে। এরূপ তত্ত্ব চরম তত্ত্ব বা দার্শনিক তত্ত্ব নামে পরিচিত। রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় শুধুমাত্র হেগেলের দার্শনিক আলোচনায়। হেগেল রাষ্ট্রের গৌরব সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা জোহান ফিক্টের কাছে অপ্রতুল্য। হেগেল তার দ্য ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থে রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, রাষ্ট্রই মানব জীবনের চরম ও পরম লক্ষ্য। রাষ্ট্র সম্পর্কিত তার বর্ণনার ভিন্নতা লক্ষ্য করা যায়, যেমন রাষ্ট্র স্বাধীনতার মূর্ত প্রতীক, রাষ্ট্র এমন একটি অর্জিত নৈতিক জীবন বাস্তবে যার অস্তিত্ব বিদ্যমান, রাষ্ট্র যুক্তি পরিপূর্ণ বাস্তবায়ন এবং একমাত্র এই রাষ্ট্রের সদস্য হিসেবে ব্যক্তি তার নৈতিক মূল্য লাভ করে। সর্বপ্রকারের আধ্যাত্মিক বাস্তব সহ মানুষের জীবনে যা কিছু মূল্য বিদ্যমান তা সে লাভ করে একমাত্র রাষ্ট্রের মাধ্যমে। তিনি রাষ্ট্র সম্পর্কে এরূপ উক্তি করেই শান্ত হননি। তিনি রাষ্ট্রকে দেবতার আসনে স্থাপন করেছেন। তিনি বলেন, রাষ্ট্র পৃথিবী পৃষ্ঠের দৈব সত্তার প্রতীক। হেগেল বলেন, রাষ্ট্র সদস্য যেসব অধিকার ভোগ করে তার প্রকৃতির রাজ্যের অধিকার থেকে বেশি বাস্তব ও প্রকৃত। তিনি বলেন, রাষ্ট্র হলো মানুষের হৃদয় পটে অঙ্কিত স্বাধীনতা সম্পর্কিত সর্বোচ্চ ধারণা, বাহ্য ও বস্তুগত বহিঃপ্রকাশ। হেগেল রাষ্ট্র সম্পর্কে নিজের ভাষায় বলেন, একমাত্র রাষ্ট্রের মাধ্যমে মানুষ পরিপূর্ণভাবে তার বহির্মুখী সত্তাকে তার চেতনার অন্তর্মুখী সত্তার সমপর্যায়ে উন্নতি করতে সক্ষম। রাষ্ট্রের মধ্যেই স্বাধীনতার প্রকৃতি সত্তা নিহিত। রাষ্ট্র ব্যতীত স্বাধীনতাকে কল্পনা করা যায় না। হেগেল তার ভাববাদী তত্ত্বের আলোকে বলেন, রাষ্ট্রের একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব ও সক্রিয় ইচ্ছা বিদ্যমান, যা নাগরিকের ব্যক্তিত্ব ও ইচ্ছাসমূহের মধ্যে যথার্থতা লাভ করে। রাষ্ট্র নাগরিকের প্রতিনিধিত্ব করে বলে রাষ্ট্রকে নাগরিকের ইচ্ছার যোগফল বলা ঠিক নয়, কেননা রাষ্ট্রের ইচ্ছা স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান। এদিক দিয়ে বলা যায় রাষ্ট্র একটি স্বতন্ত্র সত্তা। রাষ্ট্রের স্বাধীন ইচ্ছার শক্তি রয়েছে, যা নাগরিকের নাও থাকতে পারে। রাষ্ট্রের অধিকার ব্যক্তির অধিকার একরূপ নাও হতে পারে। যদি উভয় অধিকার মধ্যে সংঘর্ষ দেখা যায় তাহলে রাষ্ট্রের অধিকার প্রাধান্য দেওয়া হবে। হেগেলের এই তত্ত্ব অনুসারে বলা যায়, রাষ্ট্র একটি স্বয়ং সচেতন এবং একটি স্বয়ং জ্ঞেয় ও স্বয়ং বাস্তবায়িত ব্যক্তিবিশেষ। হেগেলের ভাববাদী দর্শনের ত্রুটিসমূহ: হেগেল রাষ্ট্রকে দেবতার আসনে বসিয়েছেন, কিন্তু বাস্তবে যে রাষ্ট্র আমরা দেখতে পাই এখানে দেবতা অনুপস্থিত। এরূপ রাষ্ট্রচিন্তা ছিল তার রাষ্ট্রতত্ত্বের চরম পর্যায়। পার্থিব জগৎ ঈশ্বরের রাষ্ট্র হতে পারে না, কেননা পার্থিব জগতে মানুষের আইন অনুযায়ী চলে। হেগেল তার রাষ্ট্রতত্ত্বে যুদ্ধের মাধ্যমে শান্তির কথা বলেছেন। দার্শনিক ফিক্টে তার এই মতের বিরোধিতা করেন, কেননা যুদ্ধের মাধ্যমে অরাজকতা সৃষ্টি হয়, কিন্তু হেগেল যুদ্ধকে প্রশংসা করেছেন। যুদ্ধকে আবশ্যক বলে গণ্য করেন, কারণ এর মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়। ফিক্টে বলেছেন, নৈতিক দিক দিয়ে মানুষকে স্বাধীন করাটাই হচ্ছে মূল লক্ষ্য। রাষ্ট্র এই লক্ষ্য অর্জনের একটি উপলক্ষ্য মাত্র। মানুষ নৈতিক দিক দিয়ে পরিপূর্ণতা অর্জন করলেও রাষ্ট্রের প্রয়োজন থাকবে না। কিন্তু হেগেল বলেন, রাষ্ট্র নিজেই লক্ষ্য, এখানে ব্যক্তি হচ্ছে উপলক্ষ্য মাত্র। নাৎসি ও ফ্যাসিবাদের মূল বৈশিষ্ট্য হলো তারা রাষ্ট্রকে জীবনের পরম লক্ষ্য বলে বিবেচনা করেন। তাদের মতে রাষ্ট্রের বাইরে কিছুই নেই, সব কিছু রাষ্ট্রের ভেতরে এবং সব কিছু রাষ্ট্রের জন্যই নিবেদিত। এদের থেকে হেগেল এর সার্বত্রিক ধারণাটি লাভ করেন। উপযুক্ত আলোচনার বৈশিষ্ট্য বলা যায়, হেগেল এর রাষ্ট্রতত্ত্ব আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে, তবে তার রাষ্ট্রচিন্তা ইতিহাসে একটি বিতর্কিত বিষয়, কেননা তিনি রাষ্ট্র স্থান উচ্চ মর্যাদার স্থাপন করতে গিয়ে নাগরিকের মর্যাদা খর্ব করেছেন। হেগেল এর রাষ্ট্র দর্শন স্বৈরাচার সৃষ্টিতে ভূমিকা রাখে। রাষ্ট্র দর্শনে হেগেলের অবদান আলোচনা। রাষ্ট্র চিন্তার ইতিহাসে যে কয়েকজন দার্শনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন উইলিয়াম হেগেল। তিনি রাষ্ট্র দর্শন দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন।
রাষ্ট্র দর্শনের ইতিহাসে হেগেলের প্রভাব অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী। তিনি সমসাময়িক দার্শনিকের মধ্যে অন্যতম। তার দর্শন মধ্য দিয়ে দর্শনের আধুনিকতার সূত্রপাত ঘটে। রাষ্ট্র দর্শনের প্রভাব: মানুষ সামাজিক জীব, মানুষ কখনো একাকী জীবন যাপন করতে পারে না। নারী পুরুষ সকলেই একত্রে সংবদ্ধ হয়ে বসবাস করে, বিপদে আপদে একে অপরের সহযোগিতা করে থাকে। এভাবে তৈরি হয় পারিবারিক নামক সংগঠন। রাষ্ট্রের আদিরূপ হলো পরিবার। পরিবার যখন মানুষের ব্যাপক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে তখন সমাজের উদ্ভব হয়েছে। এরূপ সমাজ হলো নাগরিক সমাজ। হেগেল নাগরিক সমাজের বুর্জোয়া সমাজ বলে অভিহিত করেছেন। এই সমাজ ব্যবস্থার প্রেম ভালোবাসার পরিবর্তে প্রতিযোগিতা ব্যবস্থা বিদ্যমান। এই সমাজ ব্যবস্থার বাণিজ্য, শিল্প, অর্থনীতি, কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটে। এ সমাজ সাংগঠনিক দিক দিয়ে সুশৃঙ্খল সমাজের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য আইন কানুন আবশ্যক হয়ে ওঠে। ফলে সমাজে আইন কানুন ও পুলিশ ব্যবস্থার প্রবর্তন ঘটে। এরূপ সামাজিক চেতনা রাষ্ট্র চেতনাকে উৎসাহিত করে, যা পরবর্তীতে রাষ্ট্রের রূপ ধারণ করে। হেগেল রাষ্ট্রকে ঐশ্বরিক শক্তি বলে অভিহিত করেন। রাষ্ট্র শক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। শক্তির ক্রমবিকাশের মাধ্যমে রাষ্ট্রীয় শক্তির বিকাশ ঘটেছে। হেগেলের মতে রাষ্ট্র হচ্ছে দি ডিভাইন আইডিয়া অ্যাজ ইট এক্সিস্ট ওয়ান আর্থ। তাই রাষ্ট্রের সার্বভৌমত্ব মেনে চলা প্রত্যেক নাগরিকের জন্য আবশ্যক। নাগরিকের ওপর রাষ্ট্রের যেমন অধিকার রয়েছে তেমনি ব্যক্তির কর্তব্যের রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে। রাষ্ট্র ছাড়া ব্যক্তির কোনো মূল্য নেই। সে রাষ্ট্রের বাইরে স্বাধীনতা ভোগ করতে পারে না। রাষ্ট্র দর্শনের মূল্যায়ন: হেগেল এর রাষ্ট্র দর্শনের ইতিহাস তেমন গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করেনি, তবে তিনি অনেক ক্ষেত্রে মূল্যবান ধারণা ব্যাখ্যা দিয়েছেন যা রাষ্ট্র ব্যবস্থার জন্য অপরিহার্য, তবে তার দর্শন ত্রুটি মুক্ত নয়। অধ্যাপক ম্যাকডোনাল্ড তার রাষ্ট্র দর্শনে যে সব ত্রুটির কথা বলেছেন তা নিম্নে উল্লেখ করা হলো। হেগেল তার নব উদ্ভাবিত লজিকের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করেছেন। তিনি কোনো কিছুই তার ব্যবস্থার বাইরে রাখেননি। হেগেল ভালো ও মন্দ অভিন্ন করে দেখেছেন, তবে তিনি তার মতবাদের সুস্পষ্ট কোনো প্রমাণ দেননি। তিনি সিভিল সমাজ থেকে রাষ্ট্রের উত্তরণ সম্পর্কে যা বলেছেন তার মধ্যে তিনি যথেষ্ট দ্ব্যর্থবোধকতার অবকাশ রেখেছেন। তিনি জাতীয় রাষ্ট্রকে ঐশ্বরিক শক্তি হিসেবে আখ্যায়িত করে চরম স্বেচ্ছাচারিতা পথ প্রশস্ত করে দিয়েছেন। তিনি শাসকের আত্মামুখী স্বাধীনতা থেকে সাধারণ আত্মমুখী স্বাধীনতাকে ভিন্ন করে দেখেছেন। রাষ্ট্রের মধ্যে ক্ষমতা ও অধিকার সম্মিলন সম্পর্কে তিনি যে কথা বলেছেন তা এতই অস্থায়ী যে আদালতে তা কোনো সম্মিলনই নেই। উপসংহার আলোচনার পরিশেষে বলা যায়, হেগেল এর রাষ্ট্রতত্ত্বের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিবার সমাজ থেকে রাষ্ট্রের উৎপত্তির কথা বলেছেন। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো সংবিধান। তার রাষ্ট্র কাঠামো প্রগতিবাদী হলেও তিনি অবাঞ্ছিত বিষয়কে বেশি গুরুত্ব আরোপ করেন, যা তার রাষ্ট্র দর্শনকে বিতর্কের মুখে ঠেলে দেয়। রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব সম্পর্কে হেগেলের ধারণা: যে সকল দার্শনিক রাষ্ট্র সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন উইলহেম হেগেল। তিনি অ্যারিস্টটলের রাষ্ট্র দর্শন দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি মূলত ভাববাদী দার্শনিক হিসেবে অমর হয়ে আছেন, তার রাষ্ট্রতত্ত্বের ব্যাখ্যা সুস্পষ্ট ফুটে উঠেছে। রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব: যে সকল দার্শনিকগণ ভাববাদের আলোকে রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন তাকে রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব বলা হয়। এরূপ তত্ত্ব চরম তত্ত্ব বা দার্শনিক তত্ত্ব নামে পরিচিত। রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় শুধুমাত্র হেগেল এর দার্শনিক আলোচনায়। হেগেল রাষ্ট্রের গৌরব সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা জোহান ফিক্টের কাছে অপতুল্য। হেগেল তার দ্য ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থে রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, রাষ্ট্রই মানব জীবনের চরম ও পরম লক্ষ্য। রাষ্ট্র সম্পর্কিত তার বর্ণনা ভিন্ন তা লক্ষ্য করা যায়। হেগেল বলেন, রাষ্ট্রের সদস্যগণ যেসব অধিকার ভোগ করে তা প্রকৃতি রাজ্যের অধিকার থেকে বেশি বাস্তব ও প্রকৃত। তিনি বলেন, রাষ্ট্র হলো মানুষের হৃদয় পেটে অঙ্কিত স্বাধীনতা সম্পর্কিত সর্বোচ্চ ধারণা, বাহ্য ও বস্তুগত বহিঃপ্রকাশ। হেগেল রাষ্ট্র সম্পর্কে নিজের ভাষায় বলেন, একমাত্র রাষ্ট্রের মাধ্যমে মানুষ পরিপূর্ণ তার বহির্মুখী সত্তাকে তার চেতনার অন্তর্মুখী সত্তার সমপর্যায়ে উন্নতি করতে সক্ষম। রাষ্ট্রের মধ্যেই স্বাধীনতার প্রকৃত সত্তা নিহিত। রাষ্ট্র ব্যতীত স্বাধীনতাকে কল্পনা করা যায় না। হেগেল তার ভাববাদী তত্ত্বের আলোকে বলেন, রাষ্ট্রের একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব ও স্বকীয় ইচ্ছা বিদ্যমান যা নাগরিকের ব্যক্তিত্ব ও ইচ্ছাসমূহের মাধ্যমে যথার্থতা লাভ করে। রাষ্ট্র নাগরিকের প্রতিনিধিত্ব করে বলে রাষ্ট্রকে নাগরিকের ইচ্ছার যোগফল বলা ঠিক নয়, কেননা রাষ্ট্রের ইচ্ছার স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান। এদিক দিয়ে বলা যায় রাষ্ট্র একটি স্বতন্ত্র সত্তা। রাষ্ট্রের স্বাধীন ইচ্ছা শক্তি রয়েছে যা নাগরিকের নাও থাকতে পারে। রাষ্ট্রের অধিকার ব্যক্তির অধিকার একরূপ নাও হতে পারে। যদি উভয় অধিকারের মধ্যে সংঘর্ষ দেখা যায় তাহলে রাষ্ট্রের অধিকার প্রাধান্য দেওয়া হবে। হেগেলের এই তত্ত্ব অনুসারে বলা যায় রাষ্ট্র একটি স্বয়ং সচেতন এবং একটি স্বয়ংক্রিয় ও স্বয়ং বাস্তবায়িত ব্যক্তিবিশেষ। হেগেলের ভাববাদী দর্শনের ত্রুটিসমূহ:
হেগেল রাষ্ট্রকে দেবতার আসনে বসিয়েছেন, কিন্তু বাস্তবে যে রাষ্ট্র আমরা দেখতে পাই তা এখানে দেবতা অনুপস্থিত। এরূপ রাষ্ট্রচিন্তা ছিল তার রাষ্ট্রতত্ত্ব চরম পর্যায়ে। পার্থিব জগৎ ঈশ্বরের রাষ্ট্র হতে পারে না, কেননা পার্থিব জগৎ মানুষের আইন অনুযায়ী চলে। হেগেলবাদের সমালোচনা বিশ্লেষণ। রাষ্ট্রচিন্তার ইতিহাসে যে কয়জন দার্শনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন উইলিয়াম হেগেল। তার রাষ্ট্রচিন্তা অ্যারিস্টটলের রাষ্ট্রদর্শন দ্বারা প্রভাবিত। পরিবার ও সমাজের পরিবর্তিত রূপ হলো রাষ্ট্র। তিনি বলেন রাষ্ট্র ইতিহাসের চূড়ান্ত পর্যায়ে, তবে তার রাষ্ট্র তত্ত্বটি ইতিহাসে একটি বিতর্কিত বিষয় হয়ে আছে। এর জন্য রাষ্ট্রতত্ত্বের ইতিহাস হেগেল একটি সমালোচিত চরিত্র। হেগেলবাদের সমালোচনা। রাষ্ট্রতত্ত্বের আলোচনা করতে গিয়ে হেগেলের বেশ কিছু ব্যাখ্যা সমালোচনাযোগ্য, তবে তার রাষ্ট্রতত্ত্বের পুরোটাই বিতর্কিত বিষয় নয়। নিম্নে তার দোষ ত্রুটি বিশ্লেষণ করা হলো। স্বৈরবাদের প্রবক্তা। হেগেলকে স্বৈরবাদের প্রবক্তা বলে অনেকে সমালোচনা করেছেন। তিনি তার রাষ্ট্রচিন্তায় স্বৈরবাদের ইঙ্গিত দিয়েছেন বলে অনেক ধারণা করেন। হিটলার ও মুসোলিনি হেগেলের রাষ্ট্রচিন্তা দ্বারা প্রভাবিত হয়েছে। হেগেল রাষ্ট্রকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন, যা হিটলার ও মুসোলিনির শাসন ব্যবস্থায় পরিলক্ষিত হয়। এমনকি হেগেলের দর্শন দ্বারা লেনিন ও স্ট্যালিন গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল। এজন্য গণতন্ত্রপ্রেমীরা হেগেলবাদের বিরোধিতা করেছিল। ব্যক্তি স্বাধীনতার বিরোধ। হেগেল তার রাষ্ট্র দর্শনে ব্যক্তির স্বাধীনতার কথা বলেননি, তিনি ব্যক্তির চেয়ে রাষ্ট্রের গুরুত্ব বেশি দিয়েছেন। তিনি রাষ্ট্রকে দেবতার আসনে বসিয়েছেন, যা দেবতার মর্যাদাকে কখনো করেছে। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে স্বাধীনতা অপরিহার্য, তা হেগেল স্বীকার করেনি। তার মতে রাষ্ট্রের আইন সর্বজন নিবেদিত। রাষ্ট্র আইন ব্যক্তির ঊর্ধ্বে। কিন্তু জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের নাগরিক স্বাধীনতা থেকে বঞ্চিত হলে জাতীয় ঐক্য গড়ে ওঠে না। নাগরিককে বাদ দিয়ে রাষ্ট্র কল্পনা করা যায় না। নাগরিক তার অধিকার না পেলে যে নৈরাজ্যবাদের পথ বেছে নেবে, এ কথা হেগেল উপলব্ধি করতে পারেননি। সুতরাং হেগেলের এরূপ যুক্তি গ্রহণযোগ্য নয়। ব্যক্তি স্বাধীনতার বিরোধ করেছেন হেগেল। পুঁজিবাদের সমর্থক ছিলেন। হেগেল এর সময় জার্মানির অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল। পুঁজিপাতিরা সমাজের স্থান বিস্তার করতে পারেনি। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্সে পুঁজিপাতিরা সুফলতা লাভ করেছিল। শিল্প বিপ্লবের ফলে পুঁজিপাতিরা যে সুফল ভোগ করেছিল তা থেকে জার্মানির ধনী শ্রেণীরা বঞ্চিত ছিল। হেগেল তার দান্দিক পদ্ধতির আড়ালে বুর্জোয়া প্রাধান্যকে ঢেকে রেখেছিলেন। তিনি বুর্জোয়া শ্রেণীর শোষণ ঢেকে রাখার জন্য এই ব্যবস্থা করেন। তিনি রাষ্ট্রকে পরমাত্মার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন, এজন্য ব্যক্তির স্বাধীনতাকে খর্ব করেছেন। তিনি বলেন সম্পদ হলো ঈশ্বরের কৃপা, তাই সম্পদশালী ব্যক্তিদের শ্রদ্ধা করতে হবে। তবে তিনি এসব কথা প্রকাশ্যে বলেননি। তিনি বুর্জোয়া শ্রেণীর শোষণকে নিষ্কণ্টক করার জন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কেননা তিনি ছিলেন পুঁজিবাদের সমর্থক। হেগেল বলেন ব্যক্তি তার পারিপার্শ্বিক বস্তু জগৎ থেকে নিজেকে সরিয়ে রাখবে, চলমান ঘটনাবলী বিশ্লেষণ করার কোনো রকম চেষ্টা করবে না। অর্থাৎ সাধারণ মানুষ বুর্জোয়া শোষণকে সহজে মেনে নেবে। হেগেল ব্যক্তিকে জ্ঞান, যুক্তিবাদিতা ও মরণশীলতার মূর্ত প্রতীক বলে মনে করেছেন, কিন্তু তিনি এসব জ্ঞান শুধুমাত্র পুঁজিপাতিদের মধ্যে লক্ষ্য করেছিলেন। ফলে তারা সম্পদশালী হতে পেরেছেন, বাকিরা পশ্চাতে থেকে যায়। কিন্তু সমালোচকরা বলেন হেগেল এর দর্শন চিন্তায় পুঁজিপাতি শ্রেণীদের নিয়ে গড়ে উঠেছিল। তিনি সাধারণ মানুষের মুক্তির কথা ভাবেননি। তিনি যে পরমাত্মার কথা বলেছেন তা মানুষের বিলাসিতার সাথে তুলনা করা হয়, কেননা সমাজে শুধুমাত্র সম্পদশালীরা বিলাসিতায় নিমগ্ন থাকত, তাই তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। সরকারি সমর্থন। হেগেল ছিলেন সরকারের ঘোড়া সমর্থক। প্রাশিয়ার সরকারের সাথে তার আন্তরিক সম্পর্ক ছিল। এজন্য তিনি বলেন প্রাশিয়ার সরকারকে অমান্য করা যাবে না। এরূপ চিন্তাভাবনার জন্য সমালোচকরা তাকেই সরকারি দার্শনিক বলে অভিহিত করেছিলেন। তিনি প্রাশিয়া সরকারের শিক্ষা বিষয়ক পরামর্শদাতা ছিলেন। রাষ্ট্র ঈশ্বরের প্রতিনিধি নয়। হেগেল রাষ্ট্রকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ব্যাখ্যা করেছেন, তাই তিনি বলেন ঈশ্বর রাষ্ট্রে নাগরিকের কোনো মর্যাদা নেই। ঈশ্বরের রাষ্ট্রে নাগরিকের কোনো মর্যাদা নেই, এটি বলেছেন হেগেল। রাষ্ট্রেই সর্বময় ক্ষমতার অধিকারী। সমালোচকেরা তার রাষ্ট্র সম্পর্কিত এরূপ মন্তব্য মেনে নিতে পারেনি। আধুনিক রাষ্ট্রে ব্যক্তি ক্রমশ রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তবু রাষ্ট্রকে পরমাত্মা বলা উচিত নয়, কারণ রাষ্ট্র ব্যক্তির তৈরি আইন দ্বারা পরিচালিত হয়। তাই এই জাতীয় বক্তব্য স্বীকার করা উচিত নয়। হিটলার ও মুসোলিনি আদেশ মান্য করা পাগলামির বহিঃপ্রকাশ মাত্র। সিইএম জোয়ার্ট হেগেল তার রাষ্ট্রতত্ত্ব সমালোচনা করে বলেছেন তাত্ত্বিক বিচারে এটি ত্রুটিপূর্ণ ভুল তথ্যে ভর্তি। তাত্ত্বিক বিচারে এটি ত্রুটিপূর্ণ ভুল তথ্যে ভর্তি, বিপজ্জনক পরিণতির দিকে এর যাত্রা। উপসংহার। উপযুক্ত আলোচনার পরিশেষে বলা যায় হেগেল এর দর্শন চিন্তার
অপরিকল্পতাই তাকে সমালোচনার মুখে ঠেলে দেয়। তার রাষ্ট্রচিন্তার গণতন্ত্র ছিল নিরর্থক। রাষ্ট্রের প্রাধান্য এতই দিয়েছেন যে নাগরিক রাষ্ট্রের কিছুই নয়, ফলে তার রাষ্ট্র দর্শন এক পেশে হয়ে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার দিবে রাষ্ট্রবিজ্ঞান থেকে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।